আমার কলেজের শিক্ষক আমাকে জিজ্ঞেস করলো, তোমার ফোনের গ্যালারিতে নীল শাড়ি পরা মেয়েটা কি? তোমার কাছে কোনো মানুষ নাকি? আমি বৈদ্যুতিক শট খাবার মতো আতঙ্কিত হয়ে আমতা আমতা করে বললাম, জি স্যার, আমার নতুন ছিল। কীরকম? 5 বছর আগে তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। তারপর থেকে তার সাথে আর দেখা হয়নি আমার। আমি তাকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। তার মানে পলিটেকনিকে ভর্তি হবার আগে থেকে তুমি তাকে দেখেছো, আর সেই থেকে তার ছবি নিয়ে ঘুরে বেড়াও। আচ্ছা, ঘটনাটা খুলে বলো তো ছবি। জি স্যার, তখন আমি প্রথম স্যামসাং গ্যালাক্সি মোবাইল কিনেছিলাম চট্টগ্রামের ছোটখালার কাছে। 2011 সালের ডিসেম্বরে বেড়াতে গিয়েছিলাম। তখন সেখান থেকে একদিন বিকেলে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে যান। তখন অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে হঠাৎ করে একটা মেয়ে আমাকে বলল, ভাইয়া, আপনার মোবাইল থেকে আমাদের কিছু ছবি তুলে দেবেন। আসলে আমাদের কাছে বাটন ফোন, তাই ভালো ছবি উঠবে না। আপনি ছবি তুলে সেই ছবি আমাদের মেমোরি কার্ডে ট্রান্সফার করে দেবেন। আমরা বাসায় গিয়ে দৃষ্টিগুলো থেকে বের করব। আমি প্রথমে অবাক হলাম, কিন্তু নিজের কৌতূহল নিজের কাছে রেখে তাদের অনেকগুলো ছবি তুলে দিলাম। তারপর তাদের সবগুলো ছবি ডিলিট করে দিয়েছি। কিন্তু এই 5টা ছবি বিগত 5 বছরে অনেক চেষ্টা করে ডিলিট করতে পারিনি। আহারে বেচারা, একটু ভালোবাসা। জি স্যার। তার নাম কি? নাম জানি না। এখন যদি হঠাৎ করে তার সাথে দেখা হয়ে যায়, তাহলে তুমি কী করবে? আমি তার নাম জিজ্ঞেস করব। আর কিছু না? না। প্রথমে কি তার নাম জিজ্ঞেস করবে, এরপরে তাকে প্রপোজ করবে না তুমি? স্যার, আপনি বছরখানিক আগে একদিন ক্লাসে বলেছিলেন, যদি কাউকে প্রপোজ করতে হয় তবে প্রথমে তাকে মানসিকভাবে প্রস্তুত করে নিতে হবে। না হলে আমি যে তাকে প্রপোজ করবো সেটা যদি সে আগে থেকে বুঝতে না পারে, তাহলে হঠাৎ করে অপ্রস্তুত হয়ে যাবে। কিন্তু আগে থেকে যদি কিছুদিন তার ভাবনার মাঝে বুঝতে পারি, তাহলে ফলাফল ভালো আসার সম্ভাবনা আছে। বাহ, মনে আছে এখনো? জি স্যার। মেয়েটার নাম নাজমা একটা বৃষ্টি। আপনার পরিচিত? হ্যাঁ। বলেন কীভাবে চেনেন আপনি? স্যার, বৃষ্টির জন্মের পর থেকে চিনি, আর তাকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছি। মানে? নাজমা একটা বৃষ্টি আমার বড় মেয়ে হালুয়া। বলেন কি স্যার? হ্যাঁ। সরি স্যার, আমি জানতাম না। যদি জানতে তাহলে কি তোমার মোবাইল আমার কাছে দিতে না, নাকি তার ছবি ডিলিট করে দিতে? জানি না। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। বলো। আপনি মাঝে মাঝে বলতেন আপনার মেয়ে বৃষ্টির জন্য আপনি বছরখানিক ধরে চিন্তিত। বৃষ্টির কী হয়েছে? এক কাজ করেন, কলেজ তো ছুটি হয়ে গেছে, তাই চলো রাস্তায় হাঁটতে হাঁটতে বলছি। ঠিক আছে, শুনুন স্যার, যার সাথে কথা বললাম তিনি আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে মজার স্যার। সিটি পলিটেকনিকের এসে দেখতে দেখতে 4 বছর পেরিয়ে গেছে। আর এই 4 বছরের মধ্যে যতগুলো বন্ধু পেয়েছি তার মধ্যে স্যারের নামও আছে। কিন্তু স্যারের বাসায় কখনো যাওয়া হয়নি বলে বৃষ্টির সাথে দেখা হয়নি আমার। বৃষ্টিকে চট্টগ্রামে দেখার পরে এতটা ভালো লেগেছিল যেটা বোঝানো সম্ভব না। কিন্তু তাকে কার খুঁজে পাবো না এটা কখনো বুঝতে পারিনি। 4 বছরখানিক ধরে বলতে তিনি নাকি তার মেয়েকে নিয়ে খুব টেনশনে আছে। কিন্তু কখনো সেই বিষয় জানার আগ্রহ ছিল না আমার। তবে এখন যখন জানলাম যে এই সেই বৃষ্টি যার জন্য আমি আজও মাঝে মাঝে মোবাইলে টিপি, কখনো নয়নে তাকিয়ে থাকি, তখন স্যারের মেয়ে মানে আমার অপেক্ষার বৃষ্টির জন্য বলে জানা দরকার। স্যার আর আমি পাশাপাশি হাঁটছি, তখন স্যার বলতে শুরু করলেন, বৃষ্টি তোমাদের চেয়ে 1 বছরের ছোট। বৃষ্টি 2013 সালে এসএসসি পাস করেছে। ওর বড় খালের বাসা চট্টগ্রামে, তাই সেই মাঝে মাঝে চট্টগ্রাম বড় খালের বাসায় বেড়াতে যায়। 2011 সালে হয়তো সেভাবেই তোমার সাথে দেখা হয়েছিল। বৃষ্টির বড় খালার বড় ছেলের নাম হচ্ছে মোহাম্মদ রাফসান আহমেদ। রাফসান বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছিল 2014 সালের মাঝামাঝি। বৃষ্টি আর রাফসান দুজন দুজনকে পছন্দ করত। বৃষ্টি যখন ক্লাস 9-এ পড়ে তখন থেকেই নাকি তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। কিন্তু আমরা জানতে পারি রাফসানের চাকরি হবার কিছুদিন আগে। আমরা সবাই রাজি ছিলাম, তাই বিয়ের তারিখ ঠিক করা হলো। কিন্তু রাফসান নতুন সেনাবাহিনীতে যোগদান করেছে, তাই শুধু এনগেজমেন্ট সম্পূর্ণ করে রেখেছিলাম। চাকরির 1 বছর পরে রাফসানে ডিউটি করে রাঙ্গামাটি পার্বত্য জেলায়। 2015 সালের নভেম্বর মাসে পাহাড়ি কিছু দস্যুদের দমন করার জন্য রাফসান সহ আরও কিছু সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেখানে একদিন গোলাগুলি হয় অনেক, আর সেদিন থেকে রাফসানকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বেঁচে আছে নাকি মারা গেছে কেউ জানি না, তবে সবার ধারণা সে মারা গেছে। না হলে দস্যু দল যদি আটক করত তবে 1 বছরের মধ্যে অবশ্যই মুক্তিপণ দাবি করত। আর সেদিন থেকে বৃষ্টি পাগলের মতো হয়ে গেল।
আমি অনেক চেষ্টা করেছি বোঝাতে, কিন্তু পারতেছি না। তাই বিগত 1 বছর ধরে আমি ওকে নিয়ে টেনশনে থাকি সবসময়। মনে হয় না জানি কখন কি ভুল সিদ্ধান্ত নেবে। আমি বললাম, এই 1 বছরের মধ্যে দৃষ্টি কি একটু পরিবর্তন হয়নি? হ্যাঁ, হয়েছে। আগে সবসময় রুম অন্ধকার করে বসে থাকতো, তবে মাস তিনেক ধরে রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। প্রতি শুক্রবার বিকেলে আমার ছোট মেয়েকে নিয়ে চরের হাট নদীতে ঘুরতে যায়। আমার বিশ্বাস বৃষ্টি এখন সব কিছু ভুলে গিয়ে স্বাভাবিকভাবে বাঁচতে চেষ্টা করে, কিন্তু ওষুধ খেয়ে করার সময় হাতটা ধরার মতো কেউ নেই বলে চুক্তি থাকলেও পারছে না। আমি চেয়েছিলাম বিয়ে দিয়ে দেবো, কিন্তু এত বড় ধাক্কা হয়তো সহ্য করতে পারবে না। তাই আগে ওকে স্বাভাবিক করতে হবে, তারপর ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। বললাম, আমি কি বৃষ্টির সাথে দেখা করতে পারি? পারো। তোমাকে দেখলে ও চিনতে পারবে কিনা জানি না, তবে তোমার সাথে দীর্ঘ 4 বছরের চেনা পরিস্থিতির দ্বারা জানি যে তুমি ওকে স্বাভাবিক করতে পারবে। তবে আমি চাই তুমি তোমার সেই পুরনো পরিচয় দিয়ে কথা বলো। তুমি যে আমার ছাত্র, এই বিষয়টা প্রথমে যেন সামনে না আসে। ধন্যবাদ স্যার, আমি চেষ্টা করব। আর আপনার বিশ্বাসটা যেন রাখতে পারি। দোয়া করবেন। অবশ্যই দোয়া করুন। আগামীকাল শুক্রবার, তাই বিকেলে যখন বৃষ্টি আর আমার সাথে বেশ ঘুরতে যাবে, তখন তুমি সেখানেই তার সাথে দেখা করো। এমনভাবে দেখা করবে যে তুমি জানোই নি বৃষ্টি শহরে থাকে। ঠিক আছে স্যার, আমি এখন তার নাম্বারটা দিয়ে দিচ্ছি, তুমি রেখে দাও তোমার কাছে। অবস্থা বুঝে তারপর যদি ভালো মনে করো তাহলে ফোনে যোগাযোগ করবে। আচ্ছা, ঠিক আছে স্যার, তাই হবে। নাম্বার নিয়ে নাচতে নাচতে দুলতে দুলতে মেসের মধ্যে চলে আসলাম। রুমের দরজা বন্ধ করে প্যান্টের উপর লুঙ্গি পরে লাফিয়ে লাফিয়ে লুঙ্গি ডান্স করছে আমার রুমমেট দুজন, শফিক আর রকি। এরা দুজনেই কলিজার হারামি বন্ধু। তাদের মতো বন্ধুর জন্য পৃথিবীতে আমার কোনো শত্রুর দরকার নেই। মেসের মধ্যে যিনি রান্না করে তাকে সবাই খালা বলে ডাকি। তিনিও আমার বিষয় জানতেন। আমাকে এসে বলল, মামা, এর খুশিতে মেসের মধ্যে আপনি নিজের খরচে বিরিয়ানি রান্নার ব্যবস্থা করে দেবেন। সবাই মিলে গিয়ে আপনার জন্য দোয়া করা হবে। বললাম, সব কিছু হবে, আগে তো কাজটা হোক। সবে মাত্র খুঁজে পেলাম, এখনো কত কাজ বাকি। আচ্ছা ঠিক আছে মামা, This তাই is করে। Wendy Smiley দুপুরে bringing খাবার you খেয়ে Ridge বিছানায় শুয়ে Radio, শুয়ে মোবাইল your হাতে নিয়ে favorite music নাম্বারটা on your বারবার দেখছি। favorite station. কিছুক্ষণ ধরে মনের মতো পরিস্থিতি অনুযায়ী গান আসছে। যেমন এখন মনে আসছে, অনেক সাধনার পরে আমি পেলাম মোবাইল নাম্বার। না, মিলল না। পরবর্তীতে মোবাইল নাম্বার পাওয়ার বিষয় আমাকে একটা গান লিখতে হবে। ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। আবার মনের মধ্যে গান আসছে, ঘুম কেন আসে না, কিছু ভালো লাগে না। একবার আসি ঘুম, তবে মজা দেখাবো। মোবাইল হাতে নিয়ে নাম্বারটা বের করে ডায়াল করলাম। কল বেজে ওঠার সাথে সাথে টিপে দিয়ে মোবাইল বুকের মধ্যে লুকিয়ে দিলাম। মনে হয় যেন কল দেবার অপরাধে মোবাইল থেকে বেরিয়ে আমাকে শাস্তি দেবে। মেসেজ পপ করে দিয়ে একটা মেসেজ লিখলাম, ওঠো বালিকা, তোমার বোনকে বানাবো শালিকা, যদি হও রাজি ডেকে আনবো কাজী, কিনে দেবো নীল চুড়ি, হাতে দেবো লাল শাড়ি, ব্লাউজটা তুমি কিনে নিও, টাকাটা না হয় তুমিও দিও। কথাটা শুনে হেসে দিল। জানো না আমি বেকার ছেলে, চাকরি করে সব দিয়ে দেবো, ছুটির দিনে ঘুরতে নেব। মেসেজটা তার নাম্বারে পাঠিয়ে দিলাম। একটু পরে ডেলিভারি মেসেজ আসলো। আমি লিক করে হাঁটছি আর বারবার রিপ্লাই আসে কিনা চেক করে দেখছি। বা 5 মিনিট পর মেসেজ এসেছে। মেসেজ পড়ে শালা আমি তো আবার মেসেজ পড়ে বাটপার অন্যগুলো চমৎকার, তুমি বস্ত কি তোমার কষ্ট, লাইন মেরে লাভ নেই, মনের আসলে ফাঁকা নেই, বিরক্ত আর করিও না, ফলাফল কিন্তু ভালো না। মনে মনে ভাবলাম এখন আর কোনো মেসেজ করবো না, কারণ মেসেজ না করলে এই কিছু আমার কথা ভাববে। আমি চাই তার মস্তিষ্কের মধ্যে ভাবনা শুরু করতে। তাই আপাতত মেসেজ লকডাউন। মোবাইল সাইলেন্ট করে পরিচিত কোরবানির জড়িয়ে ধরে ফিরে আসছে। ভাবছি ঘুম থেকে উঠে সারের বাসার সামনে গিয়ে একটা ছোট্ট দিয়ে আসবো। পরিবেশটা কেমন আছে এটা দেখার জন্য। দরজা খুলে মেসে রান্না করা খালা প্রবেশ করলো। খালার অফিসকে বললাম দরজা বন্ধ করতে, কিন্তু না করে সেই পাখিগুলো কাজ করতে দেখি। খালাইকে বলল, মামা, সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে একটু খাবেন। আমার বড় মেয়ের নানা বাড়ি থেকে বেড়াতে এসেছে,
রাতে আমার ভাইয়ের মেয়ে এসেছে দুপুর। বিকেলে আমরা নানা ধরনের পিঠা বানাবো। মেয়েদের সবাইকে তো নেওয়া সম্ভব না, তাই আপনি সতীশ আর রকি যাবেন। আপনারা তিনজন খুব ভালো মনের মানুষ, তাই আপনাদের কথা আমি মাঝে মাঝে বসতেছি সবার সাথে বললাম, তোমার ভাব তো সুবিধা মনে হচ্ছে না, মেয়ের জামাই বানাবে নাকি খাবার? লাভ নেই, আমি তোমার বৌমা পেয়ে গেছি। বলুন মামা, এই যে তোর আপনি, এর আগে তো কত আপনারা আমাদের বাসায় গেছে, মজা করছি। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার পরে গিয়ে একটা চক্কর দিয়ে আসবো। তাহলে আমি গেলাম। আচ্ছা যান তাহলে। আর শুনেন এই মামা, বাসায় তো মেহমান এসেছে, খরচের টাকা পয়সা আপনি তো। আসলে মামা টাকা তো নেই, ভাবছিলাম আপনার কাছে চাইব, কিন্তু এ মাসের টাকা তো আগেই নেওয়া শেষ। কিন্তু 1200 টাকা বেশি নিয়েছি, তাই সাহস করে বলতে পারছি না। 4 বছর ধরে তোমার হাতে রান্না খেয়ে আসছি, তুমিও আমাদের ভালো করেছিল, তারপরও সাহস পেলে না কেন? তাহলে আর কথা পেয়েছি লাভ কি? 500 টাকা দেন, আমি যাই তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। গেলাম আমি। সাবধানে যেও খালা, আর বাসায় পৌঁছে একটা কল দিও। কেন মামা? হ্যাঁ হ্যাঁ, কিছু না, এমনি। আচ্ছা। খালার নাম পারুল। আমি যেদিন প্রথম এই মেসে উঠেছি সেদিন থেকে তাকে দেখে আসছি। বিগত 4 বছর তার হাতে রান্না খেয়ে পার করে দিলাম। কিছুদিন পরে ডিপ্লোমা শেষ হয়ে যাবে, বিএসসি কিংবা চাকরি করতে চলে যাব চট্টগ্রাম কিংবা ঢাকা শহরে। স্মৃতি হয়ে পড়ে রবে মেসের এই অবিস্মরণীয় স্মৃতিগুলো, এক একটা সোনালি পাতায়। ব্যস্ত শহরের মাঝে হারিয়ে যাব আমি, শফিক আর রকির সঙ্গে দেখা হবে মাঝে মাঝে। চাকরি করতে গিয়ে ভুলে যাব এই ছাত্র জীবনের কাটানো প্রতিটি মুহূর্ত। এখন যেমন হঠাৎ করে মাঝে মাঝে গ্রামের স্কুল জীবনের স্মৃতি মনে পড়ে, তখন হয়তো স্কুল কলেজ সব স্মৃতিগুলো মাঝে মাঝে মনকে স্তব্ধ করে দেবে। খালার 3টা সন্তান, প্রথমে বড় মেয়ে তুলি, দ্বিতীয় ছেলে পারভেজ, ছোট মেয়ে মিম। তুলি তার নানা বাড়িতে থাকে, সেখানে থাকে আর পড়াশোনা করে। মিমের বয়স 6 বছর, আর পারভেজ একটা ওয়ার্কশপে কাজ করে। আজানের শব্দে ঘুম ভাঙলো আমার। চোখ মিলে তাকিয়ে দেখি রুমের মধ্যে আলো জ্বলছে, জানালা খোলা ছিল। বাহিরে গোধূলির আলোমাখা আকাশ পথ দেখতে পাচ্ছি, তার মানে এটা মাগরিবের আজান। ব্যাচেলর জীবনের মধ্যে রাতের আধারের ঘুমটা ঠিক মতো কেউ করতে পারে না। গতকাল রাতে 3টা বাজে ঘুমিয়েছি, আবার সকালে 7টা বাজে উঠে কলেজ গেছি, তাই বিকেলে সুসুপ্ত জড়িয়ে ধরেছে। বিছানায় উঠে কিছুক্ষণ বসে রইলাম। বিকেলের ঘুমে শরীর দুর্বল হয় বেশি, চোখ নাক গাল ফুলে যায় অনেক, নিজেকে চাকমা চাকমা লাগে, তবে নাকটা লম্বাই থাকে। রুমের মধ্যে শফিক প্রবেশ করে বলল, সাজু ঘুম ভাঙলো? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, খালার বাসায় যাব। ফোন করেছিল। বললাম, রকি কোথায়? ও বাইরে বসে আছে, আমরা রেডি, কিন্তু তুই ঘুমাচ্ছিস তাই ডাকিনি। আচ্ছা বস, তাহলে আমি আসছি। আসরের নামাজ তো পড়া হলো না, মাগরিবের নামাজ পড়ে তারপর বের হব। ফ্রেশ হয়ে 3 তারকা বেরিয়ে পড়লাম। হাউজিং এর ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে রেল লাইন ধরলাম। রেল লাইনে গিয়ে হঠাৎ করে কিছুক্ষণ বসতে ইচ্ছে হলো, তাই ওদের দুজনের অনিচ্ছা সত্ত্বেও আমরা রেল লাইনে বসলাম। মোবাইল বের করে ভাবলাম এখন আবার একটা মেসেজ করা যাক। নিস্তব্ধ রেল লাইনে বসে কবি কবি ভাব নিয়ে, বাহ চমৎকার লাগবে, লিখলাম, আকাশ ভর্তি অসহ্র তারা, মনটা হলো পাগল পাড়া, থাকতে যদি তুমি পাশে, হাতটা ধরে রইতে মিশে, চাঁদটা দেখে বলতে আমায়, থাকবে নাকি মনের পাড়ায়। বলতাম আমি জড়িয়ে ধরে, আজ যাব না ঘরে ফিরে, তুমি হয়তো লজ্জা পেতে রেল লাইনের এই আধার রাতে। দুহাত দিয়ে ধরবো যে গাল, রাত পেরিয়ে হোক না সকাল। মেসেজ পাঠিয়ে দিয়ে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আছে। অনেকক্ষণ ধরে কোনো মেসেজ আসছে না দেখে মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিলাম দুপুরের মতো হয়তো রিপ্লাই আসবে, কিন্তু সেই আশা পূরণ হলো না। কপাল। হঠাৎ করে মেসেজ টোন বেজে উঠল। তাকে দেখি সেও আমার মতো ছন্দ মিলিয়ে মেসেজ করেছে। মনে হয় লিখতে গিয়ে দেরি হয়েছে, না হলে মোবাইলের কাছে ছিল না। তার মেসেজ ছিল, স্বপ্ন এমন দেখেছিলাম, হয়নি পূরণ, কষ্ট পেলাম, বুকটা এখন পাথরের মতো, কষ্ট জমা শত শত। কে আপনি বলেন ভাই? মনটা ব্যাকুল, তাই চিনতে চাই, দয়া করে পরিচয় দেন, না হলে আপনি বিদায় নেন। লে হালুয়া আমাকে ভাই বানিয়ে দিল। রাগে গজ গজ করতে করতে আমি আবার সাথে সাথে লিখলাম, নামটা আমার বলবো না আজ, নইগো আমি কোনো ধান্দাবাজ, পরিচয় দেব কথা দিলাম, একটু না হয় লুকিয়ে রইলাম, কাল বিকেলে দেখা হবে, তখন না হয় জেনে নেবে,
রাগ করো না বলছি তোমায়, ভুল বুঝো না তুমি আমায়। অনেক খুঁজেছি তোমাকে আমি, পেয়েছি আজকে স্বপ্নে তুমি। হারাতে দেব না আর কোনোদিন, থাকবো পাশে বাঁচবো যতদিন। এবার আমি মেসেজ সেন্ড করে অপেক্ষা করার মধ্যে শফিক হাত থেকে মোবাইলটা নিয়ে গেল। তাদের রেখে আমি মোবাইল নিয়ে পড়ে আছি, তাই নিয়ে গেল। আজকে আর হয়তো আপাতত পাওয়া যাবে না, কারণ জোর করে লাভ নেই, শত্রুর মতো বন্ধু। তাই আমি কিছু বলতে পারলাম না। তিনজনে উঠেই আবার হাঁটা শুরু করলাম আমরা। আমি বারবার সিলের মতো ছো মারার চেষ্টা করছি, কিন্তু বরাবরই ব্যর্থ। খালার বাসা থেকে বের হতে রাত 8টার বেশি বেজে গেছে। তিনজনে কথা বলতে বলতে আমি বৃষ্টির কথা ভুলে গেলাম। জংশন মোড়ে এসে শফিক বলল ও নাকি ওর এক বন্ধুর মেসে যাবে। আমাকে আর রকিকে নিয়ে যেতে চাইলো, কিন্তু পিঠা খেয়ে পেটের অবস্থা খারাপ, তাই আমরা রাজি হলাম না। আমি আর রকি মেসে চলে আসলাম, আর শফিক মহিলা পলিটেকনিকের পিছনে ওর বন্ধুর মেসের দিকে চলে গেছে। মেসের মধ্যে এসে প্যান্ট শার্ট পরিহিত অবস্থায় শুয়ে পড়লাম। মেসের সামনে বাদল মামার দোকানে বক্সে গান বাজছে। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। বৃষ্টি নামটা শুনে হঠাৎ করে বৃষ্টির কথা মনে পড়লো। পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই। যা শালা, মোবাইল তো শফিকের কাছে, এখন কি হবে? মনে মনে ভেবেছিলাম একটু রেস্ট নিয়ে স্যারের বাসার সামনে গিয়ে চক্কর দিয়ে আসবো, কিন্তু কপাল। রকির মোবাইল দিয়ে শফিককে কল দিলাম। সে বলল তার আসতে নাকি দেরি হবে। আমি আমার মোবাইলের কথা বললাম, তখন বলল ওর নাকি মনে ছিল, কিন্তু আমরা ওর সঙ্গে যাইনি, তাই ইচ্ছে করে নাকি মোবাইল দেয় নাই। ওরে বাটপার। শফিক মেসে আসলো রাত 10:30টার দিকে। আমি মোবাইল হাতে নিয়ে দেখি ওই নাম্বার থেকে দুটো মেসেজ আর দুটো মিসড কল। প্রথম মেসেজ, কারো কাছে আসতে পারা খুব সহজ, কিন্তু কারো মনে জায়গা করে নিতে পারাটা খুব কঠিন। সবাই কাছে আসতে পারে, কিন্তু সবাই মনের জমিনে অধিকার খাটাতে পারে না। চাইলেই মানুষ ছেড়ে আসতে পারে না, যেতে পারে না সে হারিয়ে স্মৃতি থেকে কোথাও না কোথাও একটুখানি রয়ে যায়। সময় অতিবাহিত হয়, ক্ষত শুকায়, পুরাতন ব্যথার জায়গায় নতুন ব্যথার স্থান পায়। দ্বিতীয় মেসেজ, ওহে বালক, মেসেজের রিপ্লাই আসলো না কেন? আমি সাথে সাথে আবার মেসেজ লেখা শুরু করলাম, কিন্তু ছন্দ দিয়ে নয়, কাব্যিকভাবে। সে যেহেতু কাব্য ভাষায় লিখে দিয়েছে, সেহেতু আমার উচিত তেমন কিছু লিখে দেওয়া। লিখলাম, যতটুকু সময় আপনি বদলাতে দেবেন অন্যকে, ততটুকু সময় নিজেকে দিলে আপনি এতটাই বদলে যাবেন যে আপনার সাথে কেউ অ্যাডজাস্ট করতে নিজেকে বদলে নেবে। আবার অযোগ্যতাটুকু ধারণ করে মনে, চিন্তায়, চেতনায় যে দূরত্ব বাড়িয়েছে, যে প্রকৃতির ছেড়ে যাবার সুযোগের অপেক্ষায়, তার সে থেকে যাওয়ার মাঝে দুজন দুজনের দূরত্ব বুঝেও কেন ছেড়ে আসতে পারি না পিছনের স্মৃতি। জোর করে কি কারো মন বেঁধে রাখা যায়? জোর করে কি প্রকৃতির রূপ পরিবর্তন করা যায়? একটু পরে সে রিপ্লাই করলো, কষ্ট যখন প্রকৃতি আমাকে উপহার দিয়েছে, তখন সেই বাস্তবতা মেনে নিয়ে পথ চলতে হবে, সেটা জানি। আমি লিখলাম, সারা জীবন ভালো থাকা যায় না, আবার সারা জীবন কারো কষ্টে পার হয় না। অনেক কষ্ট পেতে পেতে এ সময় কষ্টগুলো জীবনের কাছে হার মেনে যায়। আপনার সাজানো স্বপ্ন কেউ ভেঙে যাবে, আবার কেউ এসে তা কুড়িয়ে নেবে, এটাই বাস্তবতা। এটা প্রকৃতির সৃষ্টি, যেখানে আপনার আমার করার কিছুই নেই। সে লিখলো, রাত 11টা বেজে গেছে, তাই শুভরাত্রি। যদি বেঁচে থাকি তাহলে আগামীকাল কথা হবে আপনার সাথে। লিখলাম, আপনার বাসার সামনের রাস্তায় নিস্তব্ধ দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের ঘোলাটে বাতির মতো যদি কদম ফুল হাতে দাঁড়িয়ে থাকি, তাহলে কি করবেন? কদম গ্রহণ করবেন, নাকি অপরিচিত এক আগন্তুক ভেবে ফিরিয়ে দেবেন? সে লিখলো, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের বাসার সামনে ল্যাম্পপোস্টের বাতিটা ঝকঝকে পরিষ্কার আলো দেয়, কারণ কিছুদিন আগে সেটা পরিবর্তন করা হয়েছে। আর কদম ফুলের জবাবটা আগামীকাল দেব, কারণ আমি এখন নিদ্রা যাব। দু চোখ বেয়ে সুসুপ্ত ঘিরে আসছে। লিখলাম, ব্যস্ত শহর ঘুমিয়ে গেছে, নিস্তব্ধ এই রাতে জাগবে সবাই, বলবে কথা আগামীর প্রভাতে। তোমার চোখে ঘুম ধরেছে, তুমি ঘুমের যাত্রী, জোর করবো না থাকতে তোমায়, জানাই শুভরাত্রি। পরদিন সকালে ঘুম থেকে উঠলাম বেলা 11টার পরে। সেলুনে গিয়ে চুল দাড়ি সব কাটিং দিয়ে আসলাম। যেহেতু বিকেলে দেখা করতে যাব, তাই একটু হিরো আলম সাজার দরকার আছে। বাসায় এসে গোসল করে জুমার নামাজ পড়তে গেলাম। বৃষ্টির নাম্বারে সারাদিনের মধ্যে আরো 2-3বার মেসেজ দিলাম, কিন্তু ডেলিভারি মেসেজ আসে না। তাই কল দিলাম, কিন্তু নাম্বার বন্ধ, তাই মেসেজ যাচ্ছে না। খাবার খেয়ে শুয়ে আছি,
কিন্তু আজকে ঘুমকে নিমন্ত্রণ করা যাবে না। শফিক আর রকিকে তৈরি থাকতে বলেছি। ভাবলাম সকাল থেকে বৃষ্টি নাম্বার বন্ধ, কোনো সমস্যা হলো না তো স্যারকে কল দেব, কিন্তু চিন্তা করছি, কিন্তু সাহস করতে পারি নাই বলে দিলাম না। 4টার দিকে আমরা 3জন বেরিয়ে পড়লাম। পৌরসভার মোড় থেকে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে 3জনে চেপে বসলাম। আলমনগর বাজার পার হলাম, তখনই আমার মোবাইল বেজে উঠলো। বের করে দেখি স্যার ফোন করেছে। রিসিভ করে একটা খুশির খবর পেলাম, বৃষ্টি আর তার ছোট বোন বাসা থেকে চরের হাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আমরা নদীর তীরে এসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রাস্তার দিকে তাকিয়ে আছি। এক পলকে চিনতে পারবো কিনা জানি না, কিন্তু চোখ চাতক পাখির মতো চারিদিকে ঘোরাচ্ছি। অনেকক্ষণ পরে শফিক বলল, দোস্ত আগে চল চটপটি খাই, তারপর না হয় খুঁজবো। রকি তার সাথে সহমত পোষণ করলো। তাই যেহেতু তারা দুজন রাজি, তাই চটপটির দোকানে গেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে চটপটি খাচ্ছি আর এদিক সেদিক তাকিয়ে তাকিয়ে দেখছি। হঠাৎ করে দুটো মেয়ে আসলো সেখানে। একজন বোরকা পরে, মুখ হিজাব পরিধান করা, তাই চোখ দেখা যাচ্ছে, আর ছোট মেয়েটা ফোরাক পরিহিত। বড় মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, ওহে বালক, বুদ্ধির চালক, চিনতে পারছো আমাকে? হাসছো কেন আমায় রেখে? বললাম, কে আপনি? সে বলল, 5 বছর আগে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের কথা মনে আছে বালক? আমি বললাম, তোমার নাম বৃষ্টি? বৃষ্টি বলল, লোকে তো তাই বলে ডাকে, মুখ বাঁধা, তাই চিনতে পারিনি, সরি। কিন্তু আপনি আমাকে চিনলেন কিভাবে? 5 বছর আগের সেই স্মরণীয় পতেঙ্গা সমুদ্র সৈকতের ঢেউ খেলানো গোধূলির আলোমাখা সন্ধ্যার কথা আজও মনে আছে নাকি? মনে ছিল না, কিন্তু গতকাল মনে করেছি। মানে এক জায়গায় দাঁড়িয়ে না থেকে চলুন হাঁটতে হাঁটতে কথা বলি আমরা, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, চলুন তাহলে। সবুজ ঘাসের উপর দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। আমি বাম সাইডে, তারপর বৃষ্টি, তারপর তার ছোট বোন, আর শফিক রকি পিছনে পিছনে আসছে। চরের হাটের এই নদীর তীরে বিকেলে মানুষের আনাগোনা বেশি দেখা যায়। এইখানে দুটো নদীর সঙ্গম স্থল, তাই দেখতে বেশ চমৎকার লাগে। তবে সবচেয়ে সুন্দর হচ্ছে ওই পারে। নৌকা করে ওই পারে গেলে ভাঙ্গা চরের উপর হাঁটা যায়, কিন্তু সেটা না হয় অন্যদিন হবে। বৃষ্টি বলল, আপনি খুলনা শহরে ক বছর ধরে আছেন? কলেজে পড়েন সেটা বোঝা যাচ্ছে, কিন্তু কোন কলেজে? বললাম, আমি 4 বছর ধরে আছি, নির্ধারিত সময় অনুযায়ী। চলতি মাসে আমার ফাইনাল পরীক্ষা শেষ হবার কথা ছিল, কিন্তু 2013 সালের একটা পলিটেকনিক আন্দোলনের জন্য আমাদের 5 মাস বন্ধ ছিল। আপনি পলিটেকনিক ইনস্টিটিউটে? হ্যাঁ। কোন পলিটেকনিক? সিটি পলিটেকনিক ইনস্টিটিউট। বলেন কি? আশ্চর্য হয়ে, হ্যাঁ। কিন্তু এতে আশ্চর্য হবার কি আছে? না কিছু না, পরে বলবো। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? মা, বাবা আর ছোট বোন। বাবা কি করে? আমাদের গ্রামের স্থানীয় বাজারে আমাদের একটা দোকান আছে। সেই দোকানের উপার্জন দিয়েই আমাদের 2 ভাই বোনের পড়াশোনার খরচ আর আমাদের সংসার চলে। ও আচ্ছা, চট্টগ্রামে আপনার সাথে প্রথম দেখা হয়েছিল, সেখানে কে থাকে আপনার? আমার ছোট খালার বাসা। ওহ, এখনো যান মাঝে মাঝে? হ্যাঁ, বছরে 2-3 বার। আচ্ছা, আপনি কিভাবে চিনতে পেরেছেন বললেন না তো? গতকাল সন্ধ্যাবেলা আপনি যখন মেসেজ করে হঠাৎ করে রিপ্লাই করলেন না, তখন আমি আপনার বিষয়ে কৌতূহল বোধ করি। আপনার নাম্বারটা আমি ফেসবুকে নামের পরিবর্তে লিখে সার্চ করলাম, আর ভাগ্য সুপ্রসন্ন ছিল, তাই খুব সুন্দর করে লেখা আসলো, কাব্য সজীব। প্রথমে প্রোফাইলের পিকচার দেখে অনেকক্ষণ তাকিয়ে রইলাম, কিন্তু মনে করতে পারলাম না। এরপর নিচে যেতে যেতে 2011 সালের পোস্ট করা পিকচারে গিয়ে চোখ আটকে গেল, কারণ তখনকার সময়ের সেই সমুদ্র সৈকতের কিছু পিকচার আপনার আইডিতে আছে। এমনকি যেদিন আপনার সাথে প্রথম দেখা হয়েছিল সেদিন যে শার্ট পরিহিত ছিলেন, সেই শার্ট পরিহিত কিছু ছবিও আছে। তখন আমি পুরোপুরি বুঝতে পারছি আপনি সেই হাজী মোহাম্মদ মহসিন, বিশেষ দ্রষ্টব্য। 2016 সালের সেই সময়ে নাম্বার দিয়ে সার্চ করলে ফেসবুক আইডি আসতো। বললাম, আমার সেদিন কি শার্ট ছিল সেটা তুমি মনে রেখেছো? ওহ সরি, আপনি, ইটস ওকে। আপনার শার্টের কালার মনে রাখিনি, কিন্তু আপনি যখন আমাদের ছবিগুলো কপি করে আমার মেমোরি কার্ডে দিয়েছিলেন, তখন আপনার নিজের 2টো ছবি চলে এসেছিল। বাসায় এসে আমি ভেবেছিলাম আপনি ইচ্ছে করে দিয়েছেন, তবে আপনার সেই ছবি অনেকদিন ছিল আমার মেমোরি কার্ডে। হঠাৎ একদিন রাফসান সেই ছবি দেখার পরে আপনার পরিচয় জানতে চায়। তখন আমি আপনার সাথে পরিচয়ের ঘটনা তাকে খুলে বলি, কিন্তু সেদিন সে আপনার ছবি ডিলিট করে দিল। মনে মনে ভাবলাম রাফসানের বিষয়টা তুলে ধরার এটাই সুযোগ। বৃষ্টিকে বললাম,
রাফসান নামে এই ছেলেটাকে, যদিও আমি আঙ্কেলের কাছে শুনেছি, কিন্তু সেটা তো বৃষ্টির কাছে বলা যাবে না। তাই নতুন করে জিজ্ঞেস করছি। রাফসান আমার বয়ফ্রেন্ড ছিল, সে আমার বড় খালার ছেলে। অনেক দিনের সম্পর্ক ছিল আমার আর রাফসানের, পারিবারিকভাবে বিয়েও ঠিক হয়েছিল। কিন্তু কিন্তু কি, একটা ঝড়ে সবকিছু এলোমেলো হয়ে গেল। যেমন রাফসান সেনাবাহিনীতে চাকরি পেল, কথা ছিল ট্রেনিং শেষে সামান্য ডিউটি করে ছুটি নিয়ে এসে আমাদের বিয়ে হবে। রাফসানের ছুটি মঞ্জুর করা হয়েছিল, কিন্তু হঠাৎ করে রাঙ্গামাটিতে একটা দস্যু দল দমনের জন্য কিছু সেনা সদস্য মোতায়েন করা হয়। রাফসান ছুটি ক্যান্সেল করে তাদের সাথে সেই অপারেশনে যোগ দেয়। আমাকে কল দিয়ে বলল, বৃষ্টি তুমি চিন্তা করিও না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু ওর সেই খুব তাড়াতাড়িটা এ জীবনে কোনোদিন ফুরাইবে কিনা জানি না আমি। শেষ যখন তার সাথে আমার কথা হলো, তখন বলেছিল যে আজকেই আমাদের মিশন সম্পূর্ণ হবে। ক্যাপ্টেন নতুন প্ল্যান করেছে, আশা করি সবাই ঠিক মতো ডিউটি করলে সফল হব। আর সফল হয়ে আমি ক্যান্টনমেন্টে ফিরে গিয়ে ছুটি নিয়ে বাসায় গিয়ে তোমাকে বিয়ে করব। কিন্তু রাফসানকে আর খুঁজে পাওয়া যায় নাই। সবার ধারণা রাফসান মারা গেছে, কারণ সমস্ত জঙ্গলের ভিতর অনেক খোঁজা হয়েছে, কিন্তু পাওয়া যায় নাই তাকে। বললাম, এমন একটা সত্য ঘটনা মেনে নিতে কষ্ট হয়, সেটা আমি জানি, কারণ খুব কাছের কেউ যখন অকালে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে যাত্রা করে, তখন সেই মুহূর্তটা সহ্য করতে আর সেই বিপদের সময়গুলো পার করতে অনেকটা সংগ্রাম নিজের সাথে করা লাগে। জীবন থেকে যখন রাফসান হারিয়ে গেছে, তখন প্রথম মনে হতো সবকিছু মিথ্যা। মনে হতো সে ফিরে আসবে, আমাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে যাবে আর আমার হাতে ধরিয়ে দিবে সুন্দর সুন্দর কদম ফুলের তোড়া। কিন্তু দিন শেষ হয়ে রাত আসে, রাতটাও হা হুতাশ করতে করতে পার হয়ে যায়, কিন্তু আমার অপেক্ষার অবসান ঘটে না। কারণ প্রকৃতি যেটা চায় না, সেটা কৃত্রিমভাবে আমি কিভাবে পাবো? আচ্ছা, এসব কথা আপনার সাথে কেন বলছি জানেন? কেন? স্কুল জীবনে আমার কোনো ছেলে বন্ধু ছিল না, আর কলেজে ভর্তি হয়েছিলাম বয়রা মহিলা কলেজ, তাই আমার কোনো ছেলে বন্ধু নেই। আর আপনার সাথে 5 বছর আগের দেখা হয়েছিল, মাঝে হয়তো কোনোদিন যোগাযোগ ছিল না, তবুও মনে হয় যেন আপনার সাথে অনেক দিনের বন্ধুত্ব। আসলে পৃথিবীটা কেমন যেন অদ্ভুত, সারা জীবন পাশে থেকে প্রভু একজন আরেকজনকে চিনতে পারে না, আবার বহু বছর পরে এক দেখাতে হঠাৎ করে দুজন দুজনকে চিনে ফেলে। বললাম, জীবনে বন্ধু সবার আছে, প্রিয় মানুষও সবার আছে, কিন্তু সবার আপন মানুষ নাই। সব প্রিয় মানুষই আপন হতে পারে না, কিন্তু সব আপন মানুষ সবারই প্রিয় মানুষ হয়। পৃথিবীতে একে অপরের প্রতি মায়া যদি না থাকতো, তাহলে কত রঙিন হতো, তাই না? বললাম, পৃথিবীতে আমরা সবাই ক্ষণিকের জন্য এসেছি। সেই সামান্য সময়ের মাঝে আল্লাহর ইবাদত করতে হবে, আর তার পাশাপাশি গড়তে হবে সংসার নামক মায়ার মোহজাল। হয়তো আপনার জীবন থেকে খুব প্রিয় একজন হারিয়ে যাবে, আর সেই সময় আপনার মনে হবে পৃথিবী তুচ্ছ, মিথ্যা মনে হবে জগতের সকল সুখ শান্তির চলমান গল্পগুলো। কিন্তু আস্তে আস্তে সবকিছু আবার ঠিক হয়ে যাবে। দুঃখে ক্লান্ত হওয়া মানুষটা হঠাৎ করে বিছানা ছেড়ে উঠে বসে, তার জীবনে নতুন করে হঠাৎই আবার কারো আগমন ঘটে। ব্যস্ত পৃথিবীতে সে তখন বাস্তবতা মেনে নিতে চেষ্টা করে। বৃষ্টি বলল, মনের সেই শূন্যস্থানে নতুন মানুষ বসে যায়, তবুও কিন্তু থেকে যায় নতুনের হাসিতে পুরাতনের অস্তিত্ব। পুরাতনের কথা মনে পড়ে যায় বর্ষার দিনে, বিরক্তিকর দুপুরে, সন্ধ্যার নালিশে, পাশাপাশি বালিশে মন কেন তাকে খুঁজে বেড়ায়। হঠাৎ করে হৃদয় হাহাকার করে ওঠে, সমস্ত জগৎ শূন্য মনে হয় সেদিন। বললাম, আমাদের দৈনন্দিন জীবন নাটকের প্রতিটা দৃশ্যে আমরা শুধু দর্শক, আর যারা এই দৃশ্য বদলে দিতে চায় তারা একের পর এক দৃশ্য পাল্টে। কিন্তু অপেক্ষা করতে করতে একসময় সে নাটকের শেষ দৃশ্যে এসে টের পায় নাটক দেখা শেষ। যা যা দেখার সবকিছু এই পাল্টে দেওয়া দৃশ্যগুলোর মাঝেই তা ছিল। কিন্তু তখন যদি সঠিক সময় পাল্টে দিতে পারতাম, নাটকটা মজা হতো। আপনি খুব সুন্দর করে যুক্তি দিয়ে সাহিত্যিকের মতো কথা বলেন, তাই না? না, তবে যেটা চোখের সামনে পরিষ্কার সেটা আমি উন্মোচন করে দিলাম। জীবনকে এত জটিল না করে জীবনকে জীবনের হাতে ছেড়ে দিয়ে আপনি নাটকের দর্শক হয়ে যান। দেখবেন নিজের কষ্টগুলোকেও খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে এক ধরনের আনন্দ হবে। যখন বহু বছর আগলে রাখা সম্পর্ক নষ্ট হয়ে যায়, তখন স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়, তখন নতুন করে বাঁচার ইচ্ছে থাকে না। আমি জানি আপনার স্বপ্ন ভেঙে গেছে, স্বপ্ন ভাঙলে ভাঙুক। ঝাপসা চোখে ভাঙ্গা টুকরোগুলো যত্ন করে সাজিয়ে তুলুন। ভাঙ্গা টুকরোর ওপাশেও অন্য কেউ আপনার সেই আয়নায় চোখের জল শুকিয়ে ফেলেছে,
হয়তো আপনাদের দুটো ভাঙা মন জোড়া লেগে হয়তো নতুনের চেয়ে আরো মজবুত হবে। প্রথম দিনের পরিচয়ে আজকে অনেক কথা হয়ে গেল, কিন্তু আমাদের এখন যেতে হবে। বাসায় গিয়ে বেলা থাকতেই আসরের নামাজ পড়তে হবে। আমি সবাই 4:30টার দিকে আসি আর 5:30টার দিকে চলে যাই। আপনার সাথে আবারও দেখা হবে আমি নিশ্চিত, তাই আজকের মতো বিদায় নিতে হবে আমাদের। আপনারা নামাজ পড়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যান। রাতের নিস্তব্ধতায় আজকে দেখা হবে আপনার বাসার সামনে, ল্যাম্পপোস্টের ঘোলাটে বাতির নিচে। গতকালই বলেছি ওই ল্যাম্পপোস্টের বাতি পরিষ্কার আলো দেয় এখন। আমি না হয় চশমা পরে যাব আর চশমার গ্লাস জোড়া পানি দিয়ে ঘোলা করে নেব। হে হে, আচ্ছা ঠিক আছে। আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, কিন্তু সেটা আজকে করলাম না, তবে পরবর্তীতে করব। এখন বলেন প্লিজ, আপনি আমার সন্ধান কিভাবে পেলেন? সেটাই জানার দরকার আছে, কিন্তু আজকে শুনবো না। তাই উত্তরটা সাজিয়ে রাখুন, পরে জেনে নেব। আচ্ছা ঠিক আছে। একটা খালি ডাক দিয়ে তাদের উঠিয়ে দিলাম আর বললাম, সাবধানে যেও, আর বাসায় পৌঁছে একটা ফোন দিও। আচ্ছা ঠিক আছে। আর শেষ সময়ের বলা এই তুমি করে ভাষাটা যেন বহাল থাকে। এই ডাকটা পরিবর্তন করার দরকার নেই, কারণ বন্ধুদের মাঝে আপনি শব্দটা বিশাল পাহাড়। ধন্যবাদ, তাই হবে। কিছুক্ষণ চলন্ত রিক্সার দিকে তাকিয়ে রইলাম। যখন মোড় পেরিয়ে রিক্সা আড়াল হয়ে গেল, তখন তিনজন মিলে নদীর দিকে যাচ্ছি আবার। এই নদীর তীরে মাঝে মাঝে অনেক এসেছি আমরা তিনজনে, কিন্তু কখনো তো তার সাথে দেখা হয়নি। তবে শেষ 3 মাসের মধ্যে হয়তো 2বার এসেছিলাম, তাই হয়তো দেখা হয়নি। পরন্ত সূর্যের লাল আলোক শিখা নদীর ঢেউয়ের দোলায় চিকচিক করে। পাখির দল উড়ে উড়ে নিরে ফিরে যায়। হঠাৎ করে আধার ঘনিয়ে সন্ধ্যা নেমে আসে। আস্তে আস্তে ফাঁকা হয়ে যায় নদীর তীর। শুধু স্থির দাঁড়িয়ে থাকে সবুজ ঘাসের ডগা আর বৃক্ষের সারি সারি। শফিক বলল, কিরে, প্রপোজ করেছিস? বললাম, না রে, সে সুযোগ এখনো তৈরি হয়নি। ধুর শালা, তুই তাকে বলবি না যে এত বছর ধরে তোমার জন্য অপেক্ষা করে আছি, ওগো স্বপ্নের রাজকন্যা। আজকের এই প্রথম দর্শনে তোমাকে মনের কথা জানিয়ে দিতে চাই, কারণ আবার যদি তুমি হারিয়ে যাও তাহলে আমি যে নিঃস্ব হয়ে যাব। বললাম, আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক। আমি কিছু একটা বলতে যাচ্ছি, তখনই শফিকের মোবাইল বেজে উঠল। শফিক রিসিভ করে, হ্যাঁ হ্যাঁ সত্যি, কখন? তাড়াতাড়ি আসেন, সজীব আছে, ইত্যাদি ইত্যাদি বলতে লাগলো। কল কেটে দেওয়ার পরে বলল, জাফর ভাই খুলনা এসেছে তার একটা অফিসের কাজে, তিনি আমাদের মেসে আসতেছেন, তাই চল তাড়াতাড়ি মেসে ফিরে যেতে হবে। ভাইয়ের জন্য আলাদা করে কিছু রান্নার ব্যবস্থা করতে হবে। তিনজনই পিছনে ফিরে জোরে জোরে হাঁটতে হাঁটতে রিক্সার কাছে এসে চেপে বসলাম। জাফর ভাই আগে আমাদের মেসে থাকতো, কিন্তু অনেক সিনিয়র সে। আমরা যে বছর ভর্তি হলাম তার 1 বছর পরে সে বিএল কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছে। ব্যালকনিতে দাঁড়িয়ে খুলনা শহরের এইসব মানুষের কথা যখন মনে করব, তখন জাফর ভাইয়ের মুখটাও ভেসে উঠবে। বৃষ্টিকে আমি ভালোবাসি, সেটা জাফর ভাই জানতো। তিনি বারবার বলতেন যে, সজীব, চিন্তা করিও না তুমি, মন থেকে যে জিনিসটা আল্লাহর দরবারে প্রার্থনা করা হয় সেটা আল্লাহ অবশ্যই পূরণ করে। হয়তো কিছু সময় পেরিয়ে যায়, কিন্তু সেই কিছু সময়টা হচ্ছে তোমার ধৈর্যের পরীক্ষা। খুলনা শহরে যখন তিনি ছিলেন তখন তার একটা গার্লফ্রেন্ড ছিল। 2013 সালে সেই সময় তাদের সম্পর্কের বয়স ছিল 6 বছর। জাফর ভাইয়ের সাথে যোগাযোগ নেই বছর 1.5 হয়ে গেছে। হঠাৎ করে তার কন্ট্যাক্ট নাম্বার বন্ধ পেলাম। ফেসবুকে আর তার নামের পাশে সবুজ বাতি জ্বলে না। এতদিন ধরে সেই কারণটা রহস্য হয়েছিল, কিন্তু আজকে সেটা জিজ্ঞেস করতে হবে। আলমনগর বাজার থেকে মুরগি কিনলাম। মেসের রান্না করা খালাকে ফোন দিলাম। সে বলল সে নাকি মেসে চলে এসেছে রাতের রান্না করার জন্য, তাই আমরা মেসে রওনা দিলাম। মেসের মধ্যে আমরা পৌঁছানোর আগেই জাফর ভাই চলে এসেছে। ভিতরে জলিল ভাইয়ের সাথে তার রুমে বসে কথা বলছেন। আমরা গেলাম, আমাকে জড়িয়ে ধরলেন সবার সামনে বসে। অনেকদিন পরে তার সাথে দেখা হয়ে গেল, তাই আজকে গল্প হবে প্রচুর। জাফর ভাইকে গোসল করতে বলে আমরা মাগরিবের নামাজ পড়তে গেলাম। জাফর ভাই গোসল করে ফ্রেশ হয়ে এলো। আমি, শফিক আর রকি এবং জাফর 4 জনে মিলে তাস খেলতে বসে গেলাম। গল্প করার জন্য তাসের আড্ডা হচ্ছে। অনেক ভালো একটা পদ্ধতি। মনে হচ্ছে সেই পুরনো দিন ফিরে এসেছে। জাফর ভাই যে 1 বছর আমাদের সাথে ছিল, সেই 1 বছর আমরা 4 জন এই রুমে থাকতাম। 4 জনে মিলে সবসময় তাস খেলতাম আমরা। কিন্তু ভাই চলে যাবার পরে এই রুমে আর নতুন কাউকে তুলিনি আমরা, কারণ আমাদের নিজেদের মতো কাউকে পাইনি। আর তাই 4 জনের রুম ভাড়া আমরা 3 জনে পরিশোধ করি।
বৃষ্টির সন্ধান পাওয়া গেছে। সেই কথা শুনে ভাই অনেক খুশি হয়েছে। আড্ডা দিতে দিতে রাত 9:30 বেজে গেছে। তার মধ্যে রান্না করা শেষ হয়ে গেছে। আমাদের 4 জনের খাবার রুমের মধ্যে দিয়ে খালা বাসায় চলে গেছে। আড্ডা বন্ধ করে আমরা খাবারের জন্য উঠে পড়লাম। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে মোবাইল হাতে নিয়ে দেখি বৃষ্টির নাম্বার থেকে 6টা মিস কল। মোবাইল সাইলেন্ট করা ছিল, যেটা বুঝতেই পারিনি। নাম্বার ডায়াল করে কল দেবার আগেই স্যারের নাম্বার থেকে কল আসলো। রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজীব, তুমি কোথায় আছো এখন? এই তো স্যার, মেসের মধ্যে। ডিনার করছো? না স্যার, করবো এখন। আপনার কণ্ঠের আগের প্রকাশ পাচ্ছে। কি হয়েছে স্যার? বিকেলে বৃষ্টিকে তুমি কি বলেছো? অনেক কিছু তো বলেছি, কিন্তু আপনি কিসের কথা বলছেন বুঝতে পারছি না। এই মুহূর্তে তুমি আমার বাসায় আসো। ঝামেলা তৈরি করে দিছো তুমি। মানে কি স্যার? তোমাকে অনেক ভালো ছেলে হিসেবে জানতাম আমি, সেটা জানো তুমি? আমি জানি আপনি আমাকে ভালো ছেলে হিসেবে পছন্দ করেন, আর আপনার সেই বিশ্বাসের কোনো ভঙ্গ আমি করেছি বলে মনে হয় না। তবুও যদি আমি অনিচ্ছায় কিছু করে থাকি, সেটা আমাকে দেখিয়ে দিয়ে তারপর শাসন করে দেবেন। আমি শুধরে নেব, কারণ আপনি আমার শিক্ষক। আর আপনি শুধু আমার শিক্ষা জীবনে শিক্ষক নন, আপনাকে আমি নিজের দৈনন্দিন জীবনে শিক্ষক মনে করি। এত জ্ঞানের কথা না বলে তাড়াতাড়ি বাসায় আসো, আর সত্যিটা বলে আমাকে উদ্ধার করো। ঠিক আছে স্যার, আমি আসতেছি। 10 মিনিটের বেশি যেন না লাগে। ওকে স্যার। মোবাইল কল কেটে দিয়ে জাফর ভাই আর শফিককে বললাম, ভাই আপনারা ডিনার শুরু করেন, আমি একটু আসতেছি, জরুরি, যেতেই হবে। জাফর ভাই বললেন, তাহলে আমরা অপেক্ষা করি, তুমি আসলে একসাথে খাবো। না ভাই, আমার দেরি হতে পারে, আর আপনি কষ্ট করে জার্নি করে এসেছেন, তাই খেয়ে নিন। আমি এসে খাওয়া দাওয়া করে আবারও তাসের আড্ডা শুরু করব। শফিককে উদ্দেশ্য করে বললাম, তুই আর রকি ভাইকে নিয়ে খাওয়া শুরু কর, আমি একটু যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি কি এমন করলাম যে কারণে স্যার এমন রাগ করলো। বৃষ্টি কি তাহলে মিথ্যা কিছু বানিয়ে বলল? কেমন যেন অদ্ভুত একটা মেয়ে, সেটা বুঝতে পেরেছি বিকেলে, কিন্তু তার কর্মকাণ্ড অদ্ভুত হবে। স্যারের বাসা মহসিন কলেজ মোড় পেরিয়ে আরেকটু সামনে মেঘার মোড়ে। আমি কেবল হাউজিং মোড়ে এসে দাঁড়ালাম। রাস্তার পাশে জামিল কাকার হোটেল দেখা যাচ্ছে। হোটেলের সামনে চুলোর পাশে একটা কাঠের টেবিল রাখা আছে, আর সেই টেবিলে একটা কুকুর ঘুমিয়ে আছে। আমরা এই হোটেলের কিছুই কখনো খাই না, কারণ যে টেবিলের উপর কুকুর ঘুমিয়ে আছে, সেই টেবিলের উপর আগামীকাল সকালে জামিল কাকা রুটি পরোটা বানাবে। কি বিশ্রী অবস্থা! 10 মিনিটের মধ্যে পৌঁছাতে পারলাম না। 17 মিনিট হেঁটে হেঁটে স্যারের বাসায় আসলাম। আমি আগে কখনো স্যারের বাসায় যাইনি, যদিও স্যার বলেছে কয়েকবার, কিন্তু যাওয়া হয়নি। আর 4তলা বাড়ির একদম উপরতলায় তারা থাকেন। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে 4তলায় গিয়ে থমকে গেলাম। 3টা ফ্ল্যাটের আলাদা 3টা দরজা, কিন্তু কোন দরজাটা স্যারের সেটা বুঝতে পারছি না। ভাবলাম স্যারকে কল দেব, কিন্তু সাহস হচ্ছে না, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে একটা দরজার সামনে পরিচিত জুতা দেখতে পেলাম। এই জুতা বিকেলে বৃষ্টির পায়ে ছিল। আমি কিছু না ভেবেই দরজা নক করলাম, আর 20 সেকেন্ডের মধ্যে দরজা খুলে গেল। দরজা খুলেছে বৃষ্টির ছোট বোন। বৃষ্টির বোনের নাম জানা হয়নি এখনো, তাই ভাবলাম এখন জিজ্ঞেস করলে কেমন হয়। পরে ভাবলাম না, আগে বাসার পরিস্থিতি স্বাভাবিক কিনা সেটা বুঝতে হবে, তারপর না হয় জিজ্ঞেস করে নেব। ড্রয়িং রুমের একপাশে ডাইনিং টেবিল সাজানো, আর সেই টেবিলে স্যার আর বৃষ্টি পাশাপাশি বসে আছে। টেবিলের পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছে, মনে হয় তিনি স্যারের বউ, মানে বৃষ্টির আম্মু। স্যার টেবিলে বসে বললেন, সজীব তাড়াতাড়ি এসো, দেরি হয়ে গেল কেন? তুমি তো সময় নষ্ট করার মানুষ না, তাহলে আজকে 10 মিনিটের জায়গায় তার বেশি সময় লাগলো কেন? পাশ থেকে বৃষ্টি বলল, বাবা তুমি যেভাবে তোমার ছাত্রকে ভয় দিয়েছো, তাতে মনে হয় তোমার ছাত্রের হাত কাঁপাকাঁপি শুরু হয়েছে, তাই হাঁটতে গিয়েও জোরে হাঁটতে পারে নাই। স্যার বললেন, আরে না, সজীব প্রচুর সাহসী। বৃষ্টি বলল, তা তো আমি দেখতেই পাচ্ছি চোখের সামনে। স্যার বললেন, সজীব বেসিন থেকে হাত ধুয়ে আসো তাড়াতাড়ি, আমাদের সাথে বসে ডিনারটা আগে কমপ্লিট করে নাও। বললাম, না স্যার, সমস্যা নেই, মেসের মধ্যে গিয়ে ডিনার করে নেব।
জাফর ভাই এসেছেন সন্ধ্যাবেলা, তার খেতে বসার আয়োজন করছিলাম, ঠিক তখনই আপনি কল দিলেন। জাফর মানে ইলেকট্রিক্স ডিপার্টমেন্ট পড়তো সাতক্ষীরার সেই ছেলেটা? জি স্যার। ওহ আচ্ছা, আগে বললে তো তাকে নিয়ে আসতে বলতাম। কলেজ থেকে বেরিয়ে যাবার পরে জাফরের সাথে আর দেখা হয়নি। আমরা মোটামুটি রান্নার ব্যবস্থা করেছি, এখন হয়তো তাদের খাওয়া শেষ হয়ে গেছে। তাহলে তুমি ঝটপট করে আমাদের সাথে বসে পড়ো। আমাদের বাসায় আবার শুক্রবারে রান্নার কিছু ভালো আয়োজন করা হয়, আর সে আয়োজন দুপুরে না করে রাতের বেলা করতে পছন্দ করি আমরা। আজকে আমাদের সাথে তুমি মেহমান, আর ওভাবে ভয় পাইয়ে দিয়ে তোমাকে আসতে বলার জন্য সরি। সি সরি কেন বলছেন? সমস্যা নেই। আচ্ছা তাহলে তাড়াতাড়ি বসো। রান্না ভালো ছিল, পেটের মধ্যে ক্ষুধাও ছিল, তাই গ্রাম বাংলার বাঙালির মতো কম খাইনি। খাবার খেয়ে ড্রয়িং রুমে বসেছিলাম। স্যার বলল, সজীব তুমি কি এখনই চলে যাবে? মানে রাত বেশি হয়ে গেলে তো আবার পথে সমস্যা হতে পারে। বললাম, জি স্যার, সেটাই ভালো হয়। তাছাড়া মেসে জাফর ভাই অপেক্ষা করবে। ও হ্যাঁ তাই তো। আচ্ছা আগামীকাল সকালে কলেজ যাবার সময় তাকে সাথে নিয়ে যেও। কথা দিতে পারছি না স্যার, ভাই একটা কাজের জন্য এসেছে, তাই সকালবেলা যদি তার কাজ থাকে তাহলে তো যেতে পারবে না। আচ্ছা যদি ফ্রি থাকে তাহলে নিয়ে যেও। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দরজা দিয়ে বের হয়ে জুতা পায়ে দিতে গিয়ে লক্ষ্য করলাম বৃষ্টির সেই জুতা নেই। তাহলে কি বৃষ্টি বাইরে গেল? আমি তো ভেবেছিলাম হয়তো রুমের মধ্যে চলে গেছে, তাই বারবার এদিক সেদিক উকি দিয়ে তাকে খোঁজার চেষ্টা করছি। কিন্তু সে কি সত্যি সত্যি বাইরে গেল, নাকি মসজিদের মুসল্লির জুতা যেমন চুরি হয়ে যায় তেমন করে কেউ চুরি করেছে? সিঁড়ি বেয়ে দোতলায় নেমে এসেছি, তখনই মোবাইলে কল বেজে উঠল। বের করে দেখি বৃষ্টির নাম্বার থেকে কল এসেছে। রিসিভ করে কানের কাছে ধরলাম। বৃষ্টি বলল, আপনি কি আমাদের বাসা থেকে বেরিয়ে পড়েছেন? বললাম, হ্যাঁ বেরিয়ে পড়েছি। কেন, তুমি কোথায়? আমি আর মারিয়া ছাদে দাঁড়িয়ে আছি, আপনিও চলে আসুন, আপনার সাথে জরুরি কথা আছে। এত রাতে ছাদে কেন? আপনি আসুন, জরুরি কথা আছে। ঠিক আছে। এত কষ্ট করে ভালো ভালো খাবারগুলো খেলাম, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে সেগুলো হজম হয়ে যাবে। ছাদে গিয়ে দেখি বৃষ্টি আর তার ছোট বোন দাঁড়িয়ে আছে, তার মানে শালির নাম মারিয়া। বললাম, তাড়াতাড়ি বলেন, আমাকে একটু জরুরি যেতে হবে। কিসের জরুরি জানতে পারি? নাকি মেসের সেই জাফর নাকি ফাপড়ের জন্য যেতে চাচ্ছে? জি, অনেকটা সেরকমই। আপনি কি রাগ করেছেন কোনো বিষয়? এত রাতে আপনাকে হালকা ভয় দিয়ে তারপর বাসায় আনার জন্য? না, আসলে আমি বাবাকে বলেছিলাম যে তোমার ছাত্র খুব ভীতু, কিন্তু বাবা মানতে রাজি হচ্ছে না, কারণ তার বক্তব্য হচ্ছে আপনি সাহসী, তাই এমন করে বলতে বললাম। ওহ আচ্ছা, সমস্যা নেই, মাঝে মাঝে ভয় পাওয়া ভালো। আমি বাসায় এসে বাবাকে আপনার ছবি দেখিয়ে বললাম, বাবা এই ছেলেকে তুমি চেনো? তখন বাবা বলল, আপনি নাকি তার প্রিয় ছাত্র। তারপর বাবা বলল, আমি কিভাবে চিনি? তখন আপনার সাথে 5 বছর আগের পরিচয়ের কথা বললাম, আর আজকে যে দেখা হয়েছিল সেটাও বলেছি। ভালো করেছেন। বিকেলে বলেছিলাম যে তুমি করে বলাটা যেন বহাল থাকে, কিন্তু আপনি সেটা করছেন না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ছোটবেলা থেকে আমার একটা বিশাল বদ অভ্যাস আছে, যেমন আমি হুটহাট কঠিন কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু সেই সিদ্ধান্ত অপরজনকে মেনে নিতে খুব কষ্ট হয়। যেমন যেমন এখন আমি একটা সিদ্ধান্ত নিলাম, যেটা আপনার কাছে হয়তো অপ্রকাশিত হতে পারে। কি সিদ্ধান্ত? আপনার সাথে আমার আর যোগাযোগ হবে না। মোবাইলে কোনো মেসেজ, নদীর তীরে দেখা, কিংবা কল দিয়ে শুভরাত্রি, শুভ সকাল ইত্যাদি কিছুই না। আমি আপনাকে চিনি না, আর আপনিও আমাকে চিনেন না। এটা কেমন সিদ্ধান্ত? আমার অপরাধ? আপনার কোনো অপরাধ নেই, কিন্তু এটা হচ্ছে আমার ছোটবেলা থেকে বদ অভ্যাস। অপ্রত্যাশিত সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে, তাই অনুগ্রহ করে আর কখনো যোগাযোগ করতে চেষ্টা করবেন না আপনি। এটা কিন্তু ঠিক না। দেখুন, আপনার কাছে যেটা ঠিক সেটা আপনি মনে করবেন, আর আমার কাছে যেটা ঠিক সেটা আমি মনে করব। তাই বলে হুট করে যোগাযোগ বন্ধ করতে হবে? হ্যাঁ হবে। কেন? আমি চাই না, তাই 5 বছর পরে খুঁজে পেলাম, আর আজকেই এমন কথা শুনতে হবে? আপনি এখন আসুন, সিদ্ধান্ত তো পরিবর্তন হবে না, হলে জানাবো, অপেক্ষা করব, আশাহত হবে, তবুও আফসোস থাকবে না। তাহলে তো ভালোই। ভালো থেকে সবসময় চেষ্টা করব। আর বাসায় গিয়ে একটা ফোন দিয়ে, এবং সেটাই শেষ কল।
চেষ্টা করব। বাসায় আসার সময় একটা অজানা ভয় নিয়ে এসেছি, কিন্তু এখন আরেকটা অজানা কষ্ট নিয়ে চলে যাচ্ছি। মনটা সম্পূর্ণ খারাপ হয়ে গেল। কারণ কারণ বৃষ্টি হঠাৎ এমন কথা বলবে বুঝতে পারিনি। রাস্তায় বেরিয়ে জোরে জোরে হাঁটতে শুরু করলাম। ঘড়িতে রাত 10:34। হাউজিং মোড়ে সেই জামিল কাকার হোটেলের সামনে এসে দেখি সেই টেবিলের উপর দুটো কুকুর ঘুমিয়ে আছে। বাহ, এর মধ্যে সঙ্গী জোগাড় করে ফেলেছে। মোবাইল বেজে উঠল। ভাবলাম বৃষ্টি হয়তো কল দিয়ে বলবে আমি আপনার সাথে ফাজলামো করেছি, বাসায় গিয়ে কল দিও, অনেক কথা আছে। কিন্তু কল করেছে মেসের রান্না করা খালা। রিসিভ করে জানলাম সন্ধ্যাবেলা রান্না শেষ করে বাসায় গিয়ে খালা নাকি আবার পিঠা বানিয়েছে। কারণ জাফর ভাই নাকি যখন ছিলেন তখন পিঠা খুব পছন্দ করতেন, তাই এত বছর পরে তাকে পেয়ে আবারও পিঠা খাওয়াতে ইচ্ছে হলো। তিনি বাসায় গিয়ে বানাতে বানাতে এত রাত হয়ে গেছে, আর খালা এখন ক্লান্ত। আমরা যদি এখনই গিয়ে নিয়ে আসি তাহলে নাকি গরম গরম খেতে পারবো। দরকার হলে খালার বড় মেয়ে আর তার ভাইয়ের মেয়েরা মিলে কিছুটা সামনে আসবে। বললাম ঠিক আছে। আমি হাউজিং এর ভিতর থেকে সোজা লাল বিল্ডিং এর পাশ দিয়ে রেল লাইনে যাচ্ছি, সেই পথ দিয়ে তাদের আসতে বলেন। খালা বলল ঠিক আছে মামা, আসেন তাহলে। লাল বিল্ডিং এর সামনে গিয়েই ওদের সাথে দেখা হয়ে গেল। খালার মেয়ে তুলি আর একটা মামাতো বোন এসেছে সাথে। রাত বেশি হয়ে গেছে, তাই বেশি কথা না বাড়িয়ে তাদের হাত থেকে পিঠার ব্যাগ নিয়ে পিছনে ফিরে হাঁটা শুরু করলাম। ব্যাচেলর জীবনে পরপর দুদিন পিঠা খাবো, আহা কি আনন্দ আকাশে বাতাসে। মেসে ফিরে দেখি শফিক আর রকি রুমের মধ্যে বসে সিগারেট খাচ্ছে। জাফর ভাই রুমের মধ্যে নেই, সে জলিল ভাইয়ের সাথে তার রুমে কথা বলছে। রুমে ঢুকে সিগারেটের গন্ধে আমার মাথা গরম হয়ে গেল। এমন চিৎকার শুরু করলাম যে দুজনের সাথে সাথে ব্যাগ থেকে রুম স্প্রে বের করে ফুসফুস করে মেরে দিল। জাফর ভাই রুমের মধ্যে আসলো। আমি পিঠা তাদের হাতে দিয়ে বললাম শুরু করেন, আমি ফ্রেশ হয়ে আসতেছি। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি রুমের বাইরে গেটে দাঁড়িয়ে শফিক ফোনে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। আমি রুমের মধ্যে গিয়ে জাফর ভাইয়ের সাথে কিছু পিঠা খেলাম। তারপর শফিককে ডাক দিলাম, কিন্তু সে কথা বলেই যাচ্ছে, তাই দৌড়ে গিয়ে মোবাইল ছিনিয়ে নিয়ে আসলাম। তারপর ভরা পেটে চারজনই আবার পিঠা খেতে শুরু করলাম। সকলের পেট হয়তো বলছে যে তাদের মালিক আজকে এত খাচ্ছে কেন। রকির মোবাইল বেজে উঠল। শফিক বলল তার মোবাইলও কেড়ে নিতে হবে। জাফর ভাই বলল সবার মোবাইল বন্ধ করে তারপর আবার খেলা হবে, ঠিক আছে? আমরা বললাম ঠিক আছে, তাই হবে। পিঠাগুলো পাশে রেখে চারজন আবারও তাস খেলতে বসে গেলাম। আস্তে আস্তে আমি বৃষ্টির কথা জাফর ভাইকে বললাম। স্যারের মেয়ে কথাটা শুনে ভাই চমকে গেল, কিন্তু বৃষ্টির প্রাক্তন প্রেমিকের বিষয় নিয়ে পরে বুদ্ধি দেবে বলে জানালেন। রাত 3টা পেরিয়ে গেছে। দরজার সামনে বড় ভোট জুতোর শব্দ শুনতে পাচ্ছি। আমাদের দরজাটা ধাক্কা দিচ্ছে বাইরে থেকে। আমি উঠে দরজা খুলে দেখি 5-6 জন পুলিশ দাঁড়িয়ে আছে। তাদের সাথে রান্না করা খালার ছেলে পারভেজ এবং সেই বস্তির আরো 7-8 জন লোক দাঁড়িয়ে আছে। পুলিশের মধ্যে সবচেয়ে দুর্বল চিকন পুলিশটা আমাকে বলল তোমার নাম সজীব? বললাম জি স্যার, আমি সজীব। তোমাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কিন্তু কেন? আমার অপরাধ? রেল লাইনের বস্তির যে মহিলা তোমাদের মেসে রান্না করে তার বড় মেয়ে এবং ভাইয়ের মেয়ের লাশ পাওয়া গেছে রেল লাইনের পাশে। আলামত দেখে মনে হচ্ছে ধর্ষণ করার পরে খুন করে লাশ ওখানে ফেলে রাখা হয়েছে। মেয়ের মায়ের বক্তব্য অনুযায়ী সেই মেয়ে তোমার কাছে পিঠা দিতে এসেছে, তারপর আর তারা বাসায় ফিরে যায়নি। আপনার নাম্বার সহ আপনার রুমমেটদের নাম্বারে কল করা হচ্ছে, কিন্তু আপনাদের নাম্বার বন্ধ। আমাদের সন্দেহের প্রাথমিক তালিকায় আপনি, তাই রিপোর্ট না পাওয়া পর্যন্ত আপনাকে আমাদের হেফাজতে থাকতে হবে। বললাম কি বলছেন আপনি? খালার মেয়ে তুলি আর তার মামাতো বোন খুন হয়ে গেছে? আমি তো লাল বিল্ডিং এর সামনে থেকে ওদের কাছ থেকে পিঠা রিসিভ করে নিয়ে চলে আসলাম। তারপর আর তো কোনো কথা হয়নি আমাদের। আর 4 বন্ধু মিলে আড্ডা দিচ্ছি বলে সবার মোবাইল বন্ধ করে রাখছি। শফিক বলল সত্যি বলছি স্যার, আমরা এমন খারাপ কাজ করি না। আমাদের মধ্যে সজীব খুব ভালো একটা ছেলে। সজীব সিগারেট পর্যন্ত খায় না কখনো। পুলিশ বলল দেখুন, আমাদের হেফাজতে নিচ্ছি, তার মানে তো এই নয় যে সাজা হয়ে যাবে, কিন্তু সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশের হেফাজতে রাখা আমাদের কর্তব্য। জাফর ভাই বললেন দেখুন স্যার, সজীব স্টুডেন্ট একটা ছেলে, সামনে তার অনেক বড় ভবিষ্যৎ পড়ে আছে, কিন্তু এই সময় একটা মিথ্যা পুলিশের ঝামেলা হয়ে গেলে জীবনটা নষ্ট হয়ে যাবে। পুলিশ বলল
অপরাধ যদি না করে তাহলে তো জীবন নষ্ট হবার প্রশ্ন আসে না। আর আমরা তো এত কিছু জবাবদিহি করব না, আমাদের কাজ আমরা করব। এমন সময় পিছনের এক পুলিশের মোবাইল বেজে উঠল। তিনি রিসিভ করে কাকে যেন জরুরি হাসপাতালে ভর্তি করাতে বললেন আর দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করে যেভাবেই হোক বাঁচাতে হবে এমন কিছু বললেন। চিকন পুলিশ জিজ্ঞেস করলো, কি হয়েছে? মোবাইলে কথা বলা পুলিশ বলল, যে মেয়ে দুটো লাশ পাওয়া গেছে তাদের মধ্যে একজন জীবিত আছে। মর্গে উঠানোর সময় একজন তার হাতের রগে রক্ত চলাচল অনুভব করে, তারপর দেখে সত্যি সত্যি মেয়েটা জীবিত আছে। তাই সেই মেয়েকে সদর হাসপাতালে ভর্তি করাতে বললাম। যদি মেয়েটা বেঁচে যায় তাহলে তার স্বীকারোক্তিতে ধর্ষক আর খুনিকে ধরা সহজ হবে। চিকন পুলিশ বলল, ওহম, এটা অবশ্য ভালো একটা খবর। এরপর আমার দিকে তাকিয়ে বললেন, দোয়া করো মেয়েটা যেন সুস্থ হয়ে যায়। তাহলে তুমি যদি নির্দোষ হও তোমার জন্য একটা সুবিধা হবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমাকে আমাদের সাথে হাজতে থাকতে হবে। বললাম, দেখুন স্যার, আমি তো এখানেই আছি, যদি প্রয়োজন পড়ে তাহলে আমাকে নিয়ে যাবেন। আমি কথা দিচ্ছি শহর ছেড়ে বা এই মেস ছেড়ে আমি কোথাও যাব না। কিন্তু তবুও স্যার আমাকে আপাতত থানায় নিন না প্লিজ স্যার, আমাদের তো এখনই প্রয়োজন, তাই তো তোমাকে নিতে আসছি, চলো তাড়াতাড়ি। অসহ্য অনুরোধ অগ্রাহ্য করে পুলিশ তাদের সিদ্ধান্তে উপনীত হয়ে আমাকে নিয়ে থানায় রওনা দিল। মেসের সবাই ইতিমধ্যে জেগে গেছে, আর তাদের মধ্যেও রাতের আধারে এই অবিস্মরণীয় আকস্মিক ঘটনা উপভোগ করছে। আমাদের মেস পৌরসভার মোড় থেকে খালিশপুর থানা মাত্র 5 মিনিটের পর। রাস্তা দিয়ে পুলিশের সঙ্গে হাঁটছি। এই রাস্তা আমার দীর্ঘ 4 বছরের পুরনো পরিচিত রাস্তা। রাস্তার ক্লান্ত কুকুরটাও এখন কোনো এক বন্ধ দোকানের পাশে হয়তো ঘুমিয়ে পড়েছে। রাত 2টা 3টার পরেও অনেকদিন এই রাস্তা দিয়ে থানার সামনে চা খেতে গেছি। থানার সামনে চায়ের দোকান সারা দিন সারা রাত খোলা থাকে। আমি শফিক আর রকি মাঝে মাঝে এমন গভীর রাতে চা খেতে আসতাম, কিন্তু তখনকার সেই রাতের হাঁটা আর আজকের এই হাঁটার মধ্যে অনেক পার্থক্য আছে। থানায় এনে আমাকে লোহার খাঁচার মধ্যে রাখা হয়েছে। কি এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। নিজের জন্য খারাপ লাগছে খুব, কিন্তু খালার বড় মেয়ে তুলি ধর্ষিত হয়ে মারা গেছে। ব্যাপারটা দুঃখজনক। তার ক্ষুদ্র জীবনে সে প্রকৃতির আর এই পৃথিবীর মানুষের নিষ্ঠুরতম রূপ দেখে গেল। পুলিশ বলল, একজন নাকি বেঁচে আছে। কে যে বেঁচে আছে সেটা জানতে পারলে ভালো হতো। ধুর, না, আমার ভালো হবে কেন, যেই বাঁচুক না কেন, কিন্তু আমার যে মিথ্যা অপবাদ ঘটেছে সেটাই ভাবা দরকার। যদি একজন সত্যি সত্যি বেঁচে যায় তাহলে আমি মুক্তি পাবো ইনশাল্লাহ। রাত প্রায় শেষ হয়ে গেছে। বাকি সামান্য সময়টাতে ঘুমানোর চেষ্টা করা বৃথা, কারণ চাইলেও আর ঘুম আসবে না। রাতটা না হয় আজকে ভেবে ভেবে পার করে দিই। বসে বসে ঝিমাচ্ছি, আর কখন যে তন্দ্রা এসে গেল বুঝতে পারছি না। কারো ডাকে তন্দ্রা ভেঙে গেল। তাকিয়ে দেখি জলিল ভাই, জাফর ভাই, শফিক আর রকি দাঁড়িয়ে আছে লোহার শিকের সামনে। সকালের নাস্তা নিয়ে আসলো ওরা, আর এখন নাকি তারা সদর হাসপাতালে যাবে। দুজনের মধ্যে যে বেঁচে আছে তার কি অবস্থা সেটা দেখার জন্য। তারা আমাকে মানসিকভাবে সাহস দিয়ে মনটা ভালো রাখার চেষ্টা করলো। মিনিট 15 পরে তারা বিদায় নিয়ে চলে গেল, আর আমি সজীব নিস্তব্ধতা বিদীর্ণ করে দাঁড়িয়ে আছি জেলখানায়। থানার বড় দেয়াল ঘড়িতে 12টা বেজে গেছে। একটু আগে বড় ঘড়ির পাশে আরেকটা ছোট ঘড়ি, কিন্তু সেই ঘড়িতে বাজে 5টা। দুটো ঘড়ি চলছে, কিন্তু দুটোর সময় 2 রকমের। থানার মধ্যে কর্মরত কেউ হয়তো বিষয়টা লক্ষ্য করে নাই, কিন্তু আমি তো অযথা বসে আছি, তাই আমার চোখে পড়লো। একটু পরে আমি অবাক হলাম, কারণ থানার মধ্যে বৃষ্টির বাবা মানে স্যার প্রবেশ করলো। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। দুজনের মাঝখানে শুধু লোহার শিকল। স্যার বলল, কি ব্যাপার সজীব, এসব কেমন করে কি হয়ে গেছে? বললাম, আমি এখনো বুঝতে পারছি না স্যার, কি থেকে কি হয়ে গেল। তুমি ওই মেয়েদের সাথে কখন দেখা করেছো? আপনাদের বাসা থেকে বেরিয়ে আমি হাউজিং মোড়ে এসেছি, তখনই খালা কল দিয়ে যেতে বলে। আমি হাউজিং এর ভিতর দিয়ে লাল বিল্ডিং এর সামনে পর্যন্ত গিয়েছিলাম, তারপর তাদের সাথে দেখা করে পিঠা নিয়ে চলে আসলাম। আর কিছু জানি না আমি স্যার। তুমি চিন্তা করিও না, সত্যের জয় অবশ্যই হবে, আর নিজের প্রতি বিশ্বাস রাখো। শুনলাম একটা মেয়ে বেঁচে আছে, তার কি খবর জানি না আমি। পুলিশটা কেউ কিছু বলছে না। আর আমার মেসের 4 জন তাকে দেখতে গেছে সকালে, কিন্তু ফেরেনি এখনো। খেয়েছো কিছু? সকালে নাস্তা করেছি। আমি সন্ধ্যাবেলা কোচিং সেন্টার থেকে ফিরে আরেকবার দেখা করে যাব, আর পুলিশের সঙ্গে কথা বলে দেখি তো কিছু জানতে পারি কিনা।
ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার পুলিশের সঙ্গে কি কথা বলেছে জানি না, আর এদিকে না এসে চলে গেছে। আধা ঘন্টা পরে শফিক আর রকি আসলো। হাসপাতালের খবর বেশি ভালো না। তুলি বেঁচে আছে, আর তার মামাতো বোন মারা গেছে। কিন্তু তুলির অবস্থা খারাপ, এখনো জ্ঞান ফিরে আসে নাই। খালার বস্তিতে সবার ধারণা আমি নাকি খুন করেছি, তবে দু একজন নাকি আবার আলাদা মন্তব্যও করেছে। বিকেলবেলা কোচিং শেষ করে স্যার আসার কথা বলেছেন, কিন্তু তিনি আসেননি। সন্ধ্যার পরে জাফর ভাই, শফিক আর রকি আসলো। আবারও তেমন কোনো ভালো খবর নেই। মেসের মধ্যে রান্না হচ্ছে না। আজকে সবাই দুপুরে হোটেলে খেয়েছে, আবার রাতেও একই ব্যবস্থা করতে হবে। শফিক বলল, তোর মোবাইলে বৃষ্টি নামে সেভ করা নাম্বার থেকে কল এসেছিল অনেকবার। গ্রাম থেকে তোর বাবাও কল করেছিলেন। ভাবছি মোবাইল বন্ধ করব, না হলে কাকে কি জবাব দেব বল। জাফর ভাই বললেন, তাতে সমস্যা আরো বৃদ্ধি পাবে। মোবাইল বন্ধ দেখে তারা বেশি চিন্তা করবে। বললাম, পরের বার আসার সময় মোবাইলটা নিয়ে আসবি। পুলিশের কাছে অনুরোধ করে কথা বলবো বাড়িতে। আপাতত বাড়িতে যেন কিছু না জানে, না হলে যে মা বাবা আরো বেশি কষ্ট পাবে। শফিক বলল, কাল সকালে আবার হাসপাতালে যেতে হবে। ডাক্তাররা ঠিকমতো চিকিৎসা করে কিনা কে জানে। আচ্ছা ঠিক আছে, তাই কর। ঠিক আছে, চিন্তা কম করিস, যে কোনো একটা ভালো সমাধান হবে ইনশাআল্লাহ। জাফর ভাই বললেন, আগামীকাল রবিবার, একটা উকিল ধরে জামিনের ব্যবস্থা করা যায় কিনা দেখতে হবে, না হলে তো কোর্টে চালান করে দেবে। রকি বলল, সেটাই ভালো হবে। আমরা সবাই মিলে কিছু কিছু টাকা দিয়ে উকিলের ব্যবস্থা করতে হবে। বললাম, জাফর ভাই, আপনারা তাহলে যান এখন, কাল সকালে আবার দেখা হবে। ঠিক আছে, ভালো থেকো। আরো একটা নির্ঘুম রাত সামনে এসে উপস্থিত হয়ে গেল। হঠাৎ করে জীবন কোন গলিতে পৌঁছে গেল বুঝতে পারছি না। কান্না করতে চাইলে কান্না করা যায় না, কারণ অতিরিক্ত শোক আসলে কান্না করা যায় না। তবুও হাহুতাশ করে রাত্রি পার করতে হবে, তাছাড়া উপায় নেই, নিরুপায়। পরদিন সকালে সবচেয়ে বড় দুঃসংবাদটা আমার কাছে পৌঁছে গেল। শফিক আর রকি হাঁপাতে হাঁপাতে থানার মধ্যে এসে বলল, সজীব, সর্বনাশ হয়ে গেছে। বললাম, কি হয়েছে? নয়া দিগন্ত পত্রিকায় ধর্ষণ করে হত্যার নিউজ ছাপা হয়েছে, আর সেখানে তোর নাম উল্লেখ করা আছে। আমি শফিকের হাত থেকে পত্রিকাটা নিয়ে নিজ চোখে দেখলাম, খালিশপুরের রেল লাইনের পাশে দুটো মেয়েকে ধর্ষণ করে হত্যার চেষ্টা। একটা মেয়ে নিহত হয়েছে এবং আরেকজন মুমূর্ষু অবস্থায় খুলনা সদর হাসপাতালে ভর্তি। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ধর্ষকের মধ্যে একজনকে তারা আটক করতে সক্ষম হয়েছে এবং তার বাকি সহযোগীদের আটক করার চেষ্টা চলছে। আটককৃত ধর্ষকের নাম সজীব। তিনি খুলনা সিটি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। বাকিটুকু পড়ার আগেই দেখলাম বৃষ্টির বাবা মানে স্যার আসলো এবং তার হাতেও পত্রিকাটা ভাঁজ করা ছিল এবং সেই ভাঁজের মধ্যে শুধু দেখা যাচ্ছে দিগন্ত। তার মানে স্যারও নিউজটা পড়েছেন। চলবে গল্প ল্যাম্পপোস্টের ঘোলাটে বাতি। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। मर गए।